বর্মা, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি আপডেট রয়েছে? দেখো, আমরা কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে আইপিএস মনোজ বর্মাকে আনা হচ্ছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। যদিও এই রাজ্য মন্ত্রিসভার বৈঠক নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, কিন্তু আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে ডিরেক্টর অফ সিকিউরিটি হিসাবেই মনোজ বর্মাকে আনা হচ্ছে। তিনি বর্তমানে এখন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হিসাবে রয়েছেন, এবং তার জায়গায় আইপিএস অজয় নন্দা তাকে ব্যারাকপুরের সিপি করা হতে পারে তেমনটাই সম্ভাবনা হিসাবে উঠে আসছে। অন্ত নবান্ন সূত্রে তেমনটাই খবর। শুধু তাই নয়, আরো কয়েকজন পুলিশ আধিকারিকদের বদলি হতে পারে তেমনটাই নবান্ন সূত্রে খবর। তবে যেটা জানা যাচ্ছে নবান্ন সূত্রে, যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়ে আসা হচ্ছে মনোজ বর্মাকে, আইপিএস মনোজ বর্মাকে। সাম্প্রতিক সময় দেখা গেছিল গত সপ্তাহে শনিবার মধ্যরাতে এক অজ্ঞাত পরিচয়ের যুবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ঢুকে পড়ে, এবং তারপর থেকে কিন্তু কলকাতা পুলিশের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। শুধু তাই নয়, ওই দিন যারা দায়িত্বে ছিলেন পুলিশ কর্মীরা তাদেরকে তাদের পুরনো পোস্টিংয়েও ফিরে যেতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরো বাড়ানো হবে, সেরকম একটা পরিকল্পনা ইতিমধ্যেই কলকাতা পুলিশও নিয়েছে। কিন্তু তারপরেও যেটা আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকও আলোচনা হয়েছে তেমনটাই নবান্ন সূত্রে খবর, যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে আইপিএস মনোজ বর্মাকে আনা হচ্ছে, এবং ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার করা হতে পারে আইপিএস অজয় নন্দাকে। আচ্ছা, ধন্যবাদ সোমরাজ। বিভিন্ন রেল স্টেশনেও নজরদারি বাড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গের 223টি স্টেশনে সিসি ক্যামেরা বসছে। স্টেশনের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে, যেমন ঢোকা বেরোনোর রাস্তা, টিকিট কাউন্টারের সামনে সিসি ক্যামেরা থাকছে। ওয়েটিং রুম, প্ল্যাটফর্ম, ফুট ওভার ব্রিজেও সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হচ্ছে। পশ্চিমবঙ্গের 223টি রেল স্টেশনকে সিসিটিভি নজরদারিতে মুড়ে ফেলা হচ্ছে। আর এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা। রেলের সম্পত্তি নষ্ট, ভাঙচুর, আগুন লাগানোর ঘটনার পর এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। পশ্চিমবঙ্গের 223টি রেল স্টেশন ছাড়াও সারা দেশের 756টি রেল স্টেশনে সিসিটিভি বসানো হচ্ছে, এবং এই তহবিলে যে অর্থ বরাদ্দ করা হবে তা ব্যয় করা হবে নির্ভয়া ফান্ড থেকে। নির্ভয়া তহবিলের টাকায় রেলের নিরাপত্তা, রেল স্টেশনের নিরাপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি। আর স্টেশনের ঢোকার পথ, স্টেশন থেকে বেরোবার পথ, প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, ফুট ওভার ব্রিজ সহ সমস্ত জায়গায় বসানো থাকবে এই সিসিটিভি। পুরো স্টেশন নজরদারিতে থাকবে, এই সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কোলাঘাটে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খাদান বন্ধ। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে ছাই খাদান বন্ধ হয়ে গিয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, দেখো, তাপবিদ্যুৎ কেন্দ্রের বড় বড় খাদান, সেখানে প্রচুর শ্রমিক কাজ করে, কিন্তু সেই শ্রমিকদের কাজ আজকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেখানে যে কারণটা রাজনৈতিক মহল জানাচ্ছে, সেখানে কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দল, এবং সেই কোন্দলের জেরে যখন শ্রমিকরা আজকে কাজে যোগ দিতে পারেননি, তারা প্রতিবাদ জানাতে তারা কোলাঘাট থানায় গিয়ে রীতিমতো ক্ষোভ বিক্ষোভ দেখান, একসঙ্গে অভিযোগ জানান। এবং এরই মধ্যে যেটা জানা গেছে সূত্রের খবর, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির যে কমিটি গঠন নিয়ে এই বিরোধ, যেখানে পূর্বতন কমিটি কে সরিয়ে দিয়ে নতুন কমিটি হয়েছে, কিন্তু এই যে কমিটির মধ্যে যে বিরোধ এবং তা নিয়ে যে প্রকাশ্যে যে বিবাদ সামনে চলে এসেছে, তোলা আদায়ের বিষয়কে কেন্দ্র করে, তা নিয়েই চাপানোতর, আর তা নিয়েই শ্রমিকদের কাজে ব্যাঘাত, এবং খাদান কাজ বন্ধই করে দেওয়া হয়েছে। এবং এর ফলে যে প্রতিবাদ এবং যে বিক্ষোভ থানায় হচ্ছে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খবর। ধন্যবাদ। আমরা বিধায়ক কার্যালয় অফিস থেকে নিত্যদিনের মতো আজকেও কাজে এসেছি সকালবেলা। তারপর কাজে এসে দেখছি সুবর্ণ নামে একটি ছেলে প্রথমে সমস্ত শ্রমিকদের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে, বলছে তোমাদের পেমেন্ট এখানে হবে, সাপ্লাই অফিস হবে এবং বিভিন্ন জায়গায় হবে, এরকম করে বিভ্রান্ত তৈরি করছে। তারপর যখন গাড়ি লোড হয়ে আসছে, দেখছি সমস্ত লোডিং গাড়িকে বন্ধ করে দিয়েছে, কোনো শ্রমিক তুলতে বাধা সৃষ্টি করছে। খাদান কোনো বন্ধ নেই, খাদান চলছে। আচ্ছা, ডালাবাটির যে সমস্ত লেবাররা কাজ করে তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। যেহেতু আমি বলেছি লেবারের পয়সা লেবারদেরকে ডাইরেক্ট দেওয়া হবে, কোনো একটা ব্যক্তিকে দেওয়া হবে না, এটা ওনার গায়ে লেগেছে। ইনি এতদিন করাপশন করতেন, আত্মসাৎ করে রাখতেন টাকা।
আসানসোলে জমি বিবাদে গুলি, কেশবগঞ্জে জমি দখল ঘিরে গুলি চলার অভিযোগ উঠছে। আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দীপক। দীপক, ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো? দেখো, একেবারে গ্রামবাসীদের অভিযোগ কি দেবত্ব সম্পত্তি রয়েছে, যে ওই জমি, সেই জমি চাষ করে পরেই যেটা মন্দিরে পুজোর আয়োজন করা হয়, ভোগের আয়োজন করা হয়, সেই জমি কিন্তু দখল করে নিচ্ছে স্থানীয় জমি মাফিয়ারা। এবং এই জমি দখল করতে সাথ দিচ্ছেন মাফিয়াদের সাথে দাঁড়িয়েছেন গ্রামেরই কয়েকজন যুবক। এবং তারা ইতিমধ্যে জমি ঘেরা কাজ শুরু করেছিল, পাঁচিল দেওয়ার কাজ শুরু করেছিল। সেই যখন পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়, এই খবর পাই যখন গ্রামবাসীরা, তখনই গিয়ে পরে কাজে বাধা দেয়। তখনই অভিযোগ জমি মাফিয়ারা আগ্নেয়াস্ত্র নিয়ে পরে এসে পরে গ্রামবাসীদেরকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় এবং তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাড়িয়ে দেয়। এই ঘটনার পরে কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ ঘটনা তদন্ত নেমেছে, যদিও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অন্যদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলরও তো আসানসোল পৌর নিগমের দ্বারস্থ হয়েছে কি শুধু 13 নম্বর ওয়ার্ডেই জমি মাফিয়াদের দৌরাত্ম নেই, আসানসোল পৌর নিগমের বিভিন্ন জায়গায় এরকম জমি মাফিয়ারা সরকারি জমি দখল করছে, যার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্ত নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ, যদিও কাউকে গ্রেপ্তার না করা হলো বা যারা আগ্নেয়াস্ত্র নিয়ে পরে সে গতকালকে এই ঘটনা ঘটিয়েছিল তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ। জমি সম্বন্ধে এটা দেবত্ব সম্পত্তি, কিন্তু কিছু জমি মাফিয়া আছে টাকা দিয়ে বিএলআরতে নিজের নামে চাপিয়ে এখন বলছে আমাদের জায়গা। তো সেই হিসাবে পাড়ার লোক আমরা সবাই জানি যে এটা দেবত্ব সম্পত্তি। সেই কারণে আমরা গ্রামের লোক সবাই আটকাতে আসি। সেখানে কিন্তু বিবেক বাউরি বলে একটা আমাদের পাড়ার ছেলে আছে, ও ফায়ারিং শুরু করে, গুলি করে। সেখানে আমাদের কিছু ছেলে ভিডিও করে, প্রমাণ আছে আমাদের কাছে। ওই কেশবগঞ্জে একটা টিম কাজ করছে, খুব অসাধু কাজ করছে, সেটা আমার নোটিশে ছিলই, কিন্তু এতটা বাড়াবাড়ি হবে তা আমি জানিনি। এটা আমি ইনফর্ম আমাদের উচ্চ নেতৃত্বকেও করেছি আর আমরা পুলিশকেও জানিয়েছি যে এইভাবে চলতে দেওয়া যাবে না। আর এইটা কালকে যেটা একটা লিমিট ক্রস করে দিয়েছে, যে কোনো বিষয়ে কথা বলতে তো হবে। যদি কারোর কিছু বক্তব্য থাকবে, পাশাপাশি বসো, তোমরা যদি না পারো তাহলে কাউন্সিলর জানাও, তারপরে আর তাতেও না হয় আমরা পুলিশের সাহায্য নেব, কিন্তু নিজেদের মধ্যে বিবাদ করবো কেন? খবরের জেরে কল বসছে, কারণ নিউজ 18 বাংলায় দেখিয়েছিল নামখানা শিবরামপুরে পানীয় জলের আকাল রয়েছে। জল আনতে নদী পেরিয়ে পাশের গ্রামে যেতে হয় সেখানকার মানুষকে। নিউজ 18 বাংলায় এই খবর দেখাতেই তৎপর প্রশাসন। খবরের জেরে শিবরামপুরে বসছে টিউবওয়েল। সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, আমরা এই খবর দেখিয়েছিলাম, কিন্তু এই ব্যবস্থা তো আগেই নেওয়া যেত, এতদিন কিসের দেরি হলো? আর এখন যখন টিউবওয়েল বসছে, কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে? সমস্যার সমাধান কতদিনে হবে? হ্যাঁ, একেবারেই। দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, এই খবর কিন্তু আমরা প্রথমেই দেখেছিলাম যে দক্ষিণ 24 পরগনার নামখানার যে শিবরামপুর গ্রামে প্রায় 15টির মতো পরিবার রয়েছে, যারা নদী পার হয়ে ভেলাতে করে পানীয় জল আনতে যান অন্য একটি গ্রামে। এবং এই খবর যখন আমরা সম্প্রচার করি, তারপরে কিন্তু তড়িঘড়ি কিন্তু প্রশাসনের মধ্যে একটা শোরগোল পড়ে যায় এবং বিভিন্ন মহলে কিন্তু আলোচনাও হয় যে এই সময়ে যে 2022-এ দাঁড়িয়ে যে এই মুহূর্তে নদী পার হতে হয় পানীয় জলের জন্য। এবং সেই সমালোচনা কিন্তু যে যেমন ভাবে হয়, তেমন যেটা কালকে যেটা খবর পাই, গতকাল থেকে একটা খবর পাই যে প্রশাসনের তরফ থেকে জানানো হয় যে ওই গ্রামের একটি টিউবওয়েল দেওয়া হবে এবং সেই মতো আজকে সকাল থেকে সেই মতো ওই গ্রামে কিন্তু টিউবওয়েলের কাজ শুরু হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে মহিলারা, যে গ্রামের বাসিন্দারা, তারা কিন্তু খুবই খুশি এবং তারা নিউজ 18-কে কিন্তু বারবার ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তারা একটা কথা কিন্তু উল্লেখ করেছেন যে হয়তো আমাদের আর নদী পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে কিন্তু আর জল আনতে যেতে হবে না এবং পাশের বাড়ি থেকে জলও ধার করতে হবে না। প্রতিষ্ঠা, ধন্যবাদ। কল কালকে এসছে আমাদের, আমরা কল এখানে বসছে, আশা করছি যে আমরা এদের জলের সংকটটা মিটে যাবে। আমরা বলছি যে নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি বা প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এখানে জলের সংকটটা আমাদের মিটে যাবে। এখানে খুশি আমরা, আমাদের আর নদী পেরে জল আনতে যেতে হবে না, খুব ভালো লেগেছে। প্রশাসনকেও ধন্যবাদ, নিউজ 18 বাংলাকেও ধন্যবাদ। নদী পেরে জল আনতে যেতাম, তাই নিউজ 2 বাংলাকে এসে এই খবরে দেখাতো টিউবওয়েল এই কাল থেকে বসছে, তাই নিউজ 2 বাংলাকে ধন্যবাদ। আর এই যে ধার করে জল, এটা আর আমাদের খেতে হবে না। আমরা এর আগে যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যার জেরে এই ব্যবস্থা নেওয়া হলো, সেই প্রতিবেদনে কি বলা হয়েছিল একবার দেখে নিন। জলের আরেক নাম জীবন।
জীবন তেষ্টা মেটাতে রোজ জীবন বাজি। জলের উপর দিয়ে যেতে হয় পাশের গ্রামে, কারণ বাড়িতে এক ফোঁটা জল নেই। ভেলায় চড়ে নদী পার হয়ে আনতে হয় পানীয় জল। এটাই নামখানার শিবরামপুরের বাসিন্দাদের প্রতিদিনের রুটিন। আমি দেখাবো এখানে সুন্দরিকা দোয়ানিয়া নদী রয়েছে, সেই নদী পার হয়ে গ্রামের যে মহিলারা তারা পানীয় জল আনতে যাচ্ছেন অন্য একটি গ্রামে। ওই শোলের ভেলা তৈরি করে ওই 10-12-15 জন ফ্যামিলি ওই জল আনা হয়। গ্রামবাসীদের দাবি, গত 6 মাস ধরে গ্রামের একমাত্র টিউবওয়েলটি অকেজো হয়ে রয়েছে। ফলে পাশের হরিপুর পঞ্চায়েতের চন্দনপিড়িতে যেতে হয় জল আনতে। রোজ সুন্দরিকা দোয়ানিয়া নদীতে ভেলা চেপে রওনা। শিবরামপুর হাড়ে হাড়ে বোঝে সত্যি জলের আরেক নাম জীবন। জলের জন্যই তাদের জীবনের লড়াই। স্থানীয়দের দাবি, পরিস্থিতি এমনই বেহাল যে অনেক সময় পাশের বাড়ি থেকে জল ধার করতে হয়, পরে আবার জল দিয়ে সেই জলের ধার শোধ। শিবরামপুর হাড়ে হাড়ে জানে জীবন বাঁচে ধারের জলে। জল না থাকলে এদের বলি একটু জল দাও না খাই, সে ওই ধার হয়, যেরকম চাল ধার হয় সেরকম আমাদের জল ধার হয়। অভিযোগ, বারে বারে পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি। এর মধ্যে বর্ষা এসে গিয়েছে। আবহাওয়া খারাপ হলে কিভাবে জল আনতে যাবেন, চিন্তায় শিবরামপুরের বাসিন্দারা। অঞ্চলে দরখাস্ত দেওয়া হয়েছে, কোনো কাজ হয়নি। এরপরে যখন ঝড় হবে, বৃষ্টি হবে বর্ষার সময়, তখন কি করব? তখন তো আনতে পারবো না ভেলা দিয়ে। আমাদের জানা ছিল না, তো ওই এলাকার অধিবাসীরা এখন পর্যন্ত আমাদের পঞ্চায়েত সমিতি থেকে অবগত করায়নি। বিষয়টা ওনারা অবগত করালে বিষয়টা সলভেশন হয়ে যেত। আমাদের কাছে রিসেন্টলি নজরে এলো, একদম ওই ক্লোজ প্রক্সিমিটিতে টিউবওয়েল আছে নাকি বা সেখানে টিউবওয়েলের কি ব্যবস্থা করা যায় সেটা দেখার জন্য আমরা অলরেডি আমাদের একটা ব্লক থেকে টিমকে সেখানে পাঠাচ্ছি, ইঞ্জিনিয়ার সমেত। প্রশাসন আশ্বাস দিচ্ছে কাজ হবে, কিন্তু সেটা কবে? জল ধার করে জীবন চলছে। এভাবে জীবনের লড়াই, জলের জন্য লড়াই আর কতদিন চালিয়ে যেতে হবে? প্রশ্ন করতে করতে শিবরামপুরের গলা শুকিয়ে আসে। গ্রামটা এখন উত্তরের অপেক্ষায়, একটু খাবার জলের অপেক্ষায়। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। নিম্নমানের মিড ডে মিল দেওয়ার অভিযোগ আরো একবার, এবং এবার ঘটনাটি ঘটেছে কচুয়া জেলেপাড়া শিশু শিক্ষা নিকেতনে। নিম্নমানের মিড ডে মিল দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কি অভিযোগ? অবশ্যই আমরা শোনালাম মানুষকে, কিন্তু এই খাবার দেওয়া হচ্ছে কেন? স্কুল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, স্কুল কর্তৃপক্ষ সেইভাবে মুখ খুলতে চায়নি। তার কারণ, দীর্ঘদিন ধরে এই স্কুলে যে মিড ডে মিল, এই জেলেপাড়া শিশু শিক্ষা নিকেতনে যে মিড ডে মিল দেওয়া হচ্ছে, সেটা একেবারে খাবার অযোগ্য। কেন খাবার অযোগ্য? যে ভাতের যে ফ্যান, সেই ফ্যান দিয়েই নাকি তরকারি রান্না হচ্ছে। ফলে তারপরে কোনো ডাল দেওয়া হচ্ছে না, ডালের পরিবর্তে শুধুমাত্র হলুদ গুলো দেওয়া হচ্ছে খিচুড়ির কালার করার জন্য। ফলে এরকম একাধিক অভিযোগ রয়েছে, এবং একাধিকবার কিন্তু অভিযোগ আসলে বারবার কিন্তু বলা হয়, তারা কিন্তু অভিযোগ অস্বীকার করে। আজকে একেবারে যখন খাবার পরিবেশন হচ্ছিল, সেই খাবার পরিবেশনের সময় একেবারে মুখে দেওয়ার মতো না এমনই খাবার পরিবেশন করা হচ্ছিল। ফলে বাধ্য হয়ে অভিভাবকরা আজকের স্কুল ঘরের মধ্যেই তাদেরকে তালা দিয়ে আটকে রাখে। দীর্ঘক্ষণ আটকে রাখার পরে পুলিশ সেখানে যায়, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। পুলিশ কিন্তু উদ্ধার করার জন্য এসেছিল এই দাবিতে যে এরা আজকে ছেড়ে দিলে আবার দ্বিতীয় দিন এই ধরনের করবে। ফলে বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়া হয় আজকে তারা এই ধরনের বিক্ষোভ করেছে। কিন্তু আরো যে চাঞ্চল্যকর অভিযোগ করছে স্কুলের পড়ুয়ারা, তাদের কিন্তু যখন কারেন্ট চলে যায়, তাদের নাকি যে শিক্ষিকারা রয়েছে তাদেরকে হাওয়া করতে হয়, পাখা, তালপাতার পাখা দিয়ে হাওয়া করতে হয়, গা টিপে দিতে হয়, পা টিপে দিতে হয়। একাধিক অভিযোগ রয়েছে স্কুলে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হয়। আজকের বাধ্য হয়ে অভিভাবকরা আজকের একেবারে প্রায় ঘন্টা দুয়েক এই স্কুল শিক্ষিকাদের ঘরের মধ্যে ঢুকিয়ে বিক্ষোভ দেখায়, তালা দিয়ে বিক্ষোভ দেখায়। পুলিশ যাবার পরেও কিন্তু বিক্ষোভে তারা অনড় ছিল। তার কারণ, এই ধরনের শিক্ষিকাদের ছেড়ে দিলে আবার আগের মতন আবার ব্যবহার করবে, বাচ্চাদেরকে এই গা টেপাবে, হাওয়া খাওয়ানোর জন্য পাখা দিয়ে হাওয়া করতে হবে, বা খাবারে এই যে ভাতের ফ্যান বা হলুদ ব্যবহার করা, এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে। বারবার বলার পরেও কেন এই ধরনের অভিযোগ প্রকাশ্যে আর কি তারা শুধরাচ্ছে না। ফলে এই জন্যই তারা বিক্ষোভ দেখায়। পুলিশ প্রায় ঘন্টা দিয়ে সেখানে গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। তারপর পুলিশ আশ্বাসে তারা সরে যায়। তারপরেই সেই শিক্ষিকাদের ওখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ প্রশাসন। ধন্যবাদ।
চাকরি দেওয়ার নামে প্রতারণা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে। প্রাইমারিতে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ উঠছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শান্তনু। শান্তনু, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা কথা বলবো। তবে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, জলপাইগুড়িতে এই ঘটনাটি ঘটেছে। টেট উত্তীর্ণদের থেকে 12 লক্ষ টাকা করে চাওয়া হয়েছিল বলে অভিযোগ উঠছে। তৃণমূল নেতা সঞ্জীব ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ। যখন একাধিক চাকরিতে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত চলছে, ঠিক সেই সময় আরো একবার অভিযোগ উঠছে তৃণমূল নেতার নামে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠছে। টেট উত্তীর্ণদের থেকে 12 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতা সঞ্জীব ঘোষের বিরুদ্ধে। সঞ্জীব ঘোষ, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। সঞ্জীব ঘোষ তিনি কি বলছেন শুনবো, তার পাশাপাশি তার বিরুদ্ধে কি অভিযোগ উঠছে সেটাও শুনবো। আসলে আমি 2016 সালের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট ছিলাম। পরবর্তীতে রাজ্য সরকার যখন 2020 সালে এটাকে প্রসিড করে, তখন আমারই খুব নিকট আত্মীয়, যার দ্বারা আমি এই দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ সোমনাথ বসু বলে যে ভদ্রলোককে চিনতে পাই, তার বিশ্বস্ততায় আমি প্রথম ওই ডিল সেট 4 লাখ টাকা একটা ব্যাংকের মাধ্যমে আরটিজিএস করে তাকে দিয়েছিলাম, সম্পূর্ণ তার বিশ্বাসের উপরেই। টোটাল ছিল 12 lakhs। প্রথমে লিস্টের নাম থাকলে 4 lakhs, দেন ভাইবার সময় 4 lakhs, দেন জয়েনিং এর সময় 4 lakhs। আমি টিউশনের পরে আমি সেই কষ্টার্জিত পয়সা থেকে কিন্তু এই 4 লাখ টাকা দিয়েছিলাম। টোটাল অভিযোগটা হচ্ছে ভিত্তিহীন, ঠিক আছে? কে কাকে টাকা দিল, কখন টাকা দিল, আমি এই বিষয়ে কিছুই জানি না। দেখুন, কারো সম্বন্ধে কারো এলিগেশন দিলে তাকে তো প্রমাণ তথ্য দিতে হবে। এটা টোটালটাই আমাকে একটা চক্রান্ত করে আমাকে একটা ব্ল্যাকমেইলিং করার চেষ্টা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, আমরা শুনলাম যার বিরুদ্ধে অভিযোগ এবং যে অভিযোগ করেছেন, কিন্তু সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন তারা কি বলছেন? দেখো, যেটা মূল অভিযোগই হচ্ছে যে তিনি মোট 12 লক্ষ টাকা চেয়েছিলেন এবং 4 লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছিল এবং তার প্রতিশ্রুতি ছিল যে তার চাকরি হয়ে যাবে এবং প্রাথমিকে চাকরি দিয়ে দেওয়া হবে। এবং সেই প্রাথমিকে তার চাকরি তো হয়নি, বরং সেই যে টাকা তাকে দেওয়া দিয়েছিলেন সেই টাকাও কিন্তু ফেরত দেননি। সেই জন্যই কিন্তু গৃহবধূ বারবার করে কিন্তু সেই টাকার দাবি করছিলেন এবং সেই টাকা বারবার ফেরত না পাওয়ার পরেই কিন্তু তিনি পুলিশ প্রশাসন এবং আদালতের দ্বারস্থ হন এবং তারপরে এই ঘটনা পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। সোমনাথ বসু, তারা 4 লাখ টাকা চেয়েছেন তাকে চাকরি দেবেন বলে। সেই চাকরি তিনি পাননি এবং টাকা ফেরত চাওয়ার পরও তাকে টাকা ফেরত দেওয়া হচ্ছে না। এই অভিযোগের ভিত্তিতে একটি কোতোয়ালি থানায় কেস রেজিস্টার্ড হয়েছে, তার তদন্ত হচ্ছে। প্রিলিমিনারি এভিডেন্স যদি পাওয়া যায়, আমরা দোষী ব্যক্তিদের ক্ষেত্রে এগেনস্টে লিগ্যাল স্টেপ নেব। নিউজ 18 বাংলা খবর দেখানো হয়েছিল যে লিজ নদী থেকে বালি পাথর পাচার করা হচ্ছে। ডুয়ার্সের একাধিক জায়গা থেকে বালি পাথর পাচার করার খবর দেখানো হয়। আর সেই খবরের জন্য নিউজ 18 বাংলার এই খবরের জন্য অভিযান বন দপ্তরের, বাজেয়াপ্ত 3টি ডাম্পার, বালি তোলার মেশিন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রকি। রকি, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা কারোর বিরুদ্ধে নেওয়া হয়েছে? ডাম্পার যে উদ্ধার করা হলো, দেখো ডুয়ার্সে কিন্তু আমরা দেখিয়েছি বারবার করে যে সরকারি বিধিনিষেধ থাকা সত্ত্বেও কিন্তু অবৈধভাবে ডুয়ার্সে বিভিন্ন নদীর থেকে কিন্তু মেশিন বসিয়ে নিয়ে বালি পাথর পাচার হয়ে যাচ্ছিল বিভিন্ন জায়গায়। আমরা কিছুদিন আগেও কিন্তু এই ছবি তুলে ধরি যে গাড়িতে করে, ডাম্পারে করে, পিকআপে করে বালি পাচার হয়ে যাচ্ছে। আমরা এই খবর প্রচার হওয়ার পরে কিন্তু রীতিমতো নড়ে চড়ে বসে প্রশাসন। এই ক্ষেত্রে কিন্তু এবার আসরে নেমেছে বন দপ্তর। গতকাল যখন রাতের বেলা 2টা নাগাদ লিস নদীতে জেসিবি দিয়ে মাল তোলা হচ্ছিল এবং অত্যাধুনিক মেশিন বসিয়ে নিয়ে গাড়িতে করে মাল পাচার হচ্ছিল, স্থানীয় বাসিন্দারা সেই গাড়িগুলিকে আটকায় এবং বন দপ্তরের খবর দিল। ঘটনাস্থলে গিয়ে সেই 3টি ডাম্পার এবং একটি মেশিন উদ্ধার করে। এরপর কিন্তু বন দপ্তর সূত্রে যা জানানো হয়েছে, আইনি যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো তারা নেওয়া শুরু করেছে এবং খতিয়ে দেখছে কারা এর সঙ্গে জড়িত। ধন্যবাদ। রাত্রিবেলা সবসময় রাত্রিবেলা গাড়ি ঢুকায় চুরি করতো নদী থেকে। এখন গ্রিন ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্ট থেকে এমনি বন্ধ আছে। তারপরে কালকে আমরা এদেরকে রাত্রিবেলা গিয়ে গাড়ি ধরলাম। কতগুলো গাড়ি? 3টা ডাম্পার আছে, 10 টাকা ডাম্পার 3টা আর একটা পকলিং। রাত্রিবেলা নদী মাঝখানে থেকে ওরা কাটিং করে চুরি করতেছিল। সোর্স থেকে খবর আসে যে ওখানে গাড়ি আছে ঢুকেছে,
তো আমরা সঙ্গে সঙ্গে যাই, মিনিট 15 মধ্যে আমি স্টাফ নিয়ে চলে যাই, মংপংয়ের বিট অফিসারও ছিল আমার সঙ্গে। তারপরে দেখি যে হ্যাঁ কি এগুলো তো সিজ হয়ে গেল, এগুলো সিকিমের আছে আর সম্ভবত ছত্তিশগড়ের আছে। গত সোমবারে নিউজ 18 বাংলা দেখানো হয় কিভাবে ডুয়ার্স জুড়ে বালি মাফিয়া দৌরাত্ম্য চলছে। দেখানো হয় বালি বোঝাই লরি এবং ডাম্পারের দাপট। নদী পার থেকে বালি পাথর তোলা নিষেধ। প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে অবশ্য বুড়ো আঙুল দেখিয়েই চলছে বালি লুট। ডুয়ার্স জুড়ে বালির চুরির রমরমা কারবার। নদী পার থেকে চুরি হয়ে যাচ্ছে বালি, রাত নামলেই বালি মাফিয়ার দাপট। ট্রাক্টর, লরি, ডাম্পার বোঝাই বালি চলে যাচ্ছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়। এখন তো নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, কোথা থেকে আনছেন? বড় রাস্তা থেকে ছোট রাস্তা, সরু গলিতেও বালি বোঝাই লরি আর ডাম্পার ছোটে। জলপাইগুড়ির শহর থেকে শহরতলি সর্বত্রই এক ছবি। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ধূপগুড়িতে রবিবার রাতেই পরপর 3টি দুর্ঘটনা। বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম বেশ কয়েকজন। ক্ষুব্ধ বাসিন্দারা ভাঙচুর চালান ডাম্পারে। তাদের অভিযোগ, ধূপগুড়ি থানার সামনে দিয়েই চলছে বালি পাচার। মাঝে মধ্যে ধরপাকড় হয়, তারপর যে কে সেই। প্রশাসন তো ঠিকই খবর আছে কোন দিক দিয়ে বালু গাড়ি যাচ্ছে, প্রশাসন সবই জানে। প্রশাসন তো পদক্ষেপ নিতেই পারে, কিন্তু প্রশাসনের নাকের ডোকার সামনে দিয়ে এই বালু ব্যবসা চলছে, কারবারি বালু পাথর রমরমে চলছে ধূপগুড়িতে চোরা পথে। রিসেন্টলি আমাদের এন থেকে রেড হয়েছে, তাতে 3-4টে ডাম্পার আমরা ওটাকে সিজ করেছি, সিজ করে পুলিশকে হ্যান্ডওভারও করেছি। ভবিষ্যতে আমরা রেড চালিয়ে যাব। ডুয়ার্সের রাঙাতি, জলঢাকা, ডায়না, চেল, লিস, ঘিস, ডুডুয়া এই সব নদীর পার থেকেই দেদার চুরি হচ্ছে বালি পাথর। এসব আর কবে বন্ধ হবে? জবাব চায় জলপাইগুড়ি।